আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আওয়ার স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগের ক্লাসে আমরা ব্যাকরণ মেনে লিখতে শিখি এই চ্যাপ্টারটি শুরু করেছিলাম। এই চ্যাপ্টারে 4.1.1 বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ, এই টপিকটা আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম। তোমরা যারা এর আগের ক্লাসটি করোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে এর আগের ক্লাসটি করে নিবে। আজকের ক্লাসে আমরা 4.1.2 শব্দের লগ্নক এই টপিকটা পড়ব। নিচের বাক্যগুলোতে মহিষ এবং টান শব্দের সঙ্গে যুক্ত অতিরিক্ত শব্দাংশগুলো আলাদা করো। নিচে আমাদের কিছু বাক্য দিয়েছে, এই বাক্যগুলোতে মহিষ এবং টান এই শব্দগুলোর সঙ্গে যে অতিরিক্ত অংশগুলো রয়েছে এই অংশগুলো আলাদা করতে বলেছে। তো চলো আমরা আগে এই অংশগুলো আলাদা করি, তারপরেই আমরা জানবো শব্দের লগ্নক কাকে বলে। প্রথম বাক্যটিতে ছিল মহিষগুলো গাড়ি টানছে। এই যে মহিষ এই শব্দটির সঙ্গে একটি শব্দাংশ যুক্ত হয়েছে গুলো, আমরা এখানে আলাদা করে লিখলাম মহিষ যোগ গুলো গাড়ি টানছে। টানের সঙ্গে এক্সট্রা হিসেবে কি যুক্ত হয়েছে? সে শব্দাংশটি যুক্ত হয়েছে। মহিষগুলো গাড়ি টানছে, আমরা গুলো শব্দাংশটি এবং সে শব্দাংশটি যুক্ত করেছি। মহিষটি গাড়ি টানছিল, মহিষ যোগ টি, এখানে মহিষটি ছিল তাই আমরা টি শব্দাংশটি আলাদা করেছি। মহিষটি টান ছিল, টান একটা শব্দ, ছিল আরেকটা শব্দ, তাহলে এখানে শব্দাংশটি হচ্ছে ছিল। মহিষ ও গাড়ি টানে, এই যে এখানে মহিষের সঙ্গে এক্সট্রা হিসেবে কোন শব্দাংশ যুক্ত হয়েছে? ও শব্দাংশটি যুক্ত হয়েছে, তাহলে মহিষ যোগ ও গাড়ি টানে, টান যোগ এ, তাহলে অতিরিক্ত শব্দাংশ হিসেবে আমরা এখানে এ লিখব। মহিষ ও গাড়ি টানে, এই যে মহিষ এর সঙ্গে একটা এ যুক্ত হয়েছে তাই আমরা এখানে লিখেছি এ। টান তো, এখানে টান শব্দটির সঙ্গে এক্সট্রা শব্দাংশ হিসেবে যুক্ত হয়েছে ত, তাই আমরা এখানে আলাদা করে লিখেছি ত। তাহলে আমরা নিচের বাক্যগুলোতে মহিষ এবং টান শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশগুলো রয়েছে এই শব্দাংশগুলোকে আলাদা করে নিলাম। এবার আমরা জানবো শব্দের লগ্নক আসলে কাকে বলে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, শব্দের সঙ্গে যুক্ত এইসব শব্দাংশকে লগ্নক বলে। এই যে আমরা শব্দাংশগুলোকে আলাদা করলাম এগুলোকেই আসলে বলা হয় শব্দের লগ্নক। তাহলে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এই অতিরিক্ত শব্দাংশগুলোকে আমরা লগ্নক বলবো। লগ্নক বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক। তাহলে লগ্নক বিভিন্ন ধরনের হতে পারে, এটা হতে পারে শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক। তো চলো এখন আমরা এগুলো আলাদা আলাদা করে জেনে নিই। প্রথমেই আসি শব্দ বিভক্তি। বাক্যের মধ্যে এক শব্দের সঙ্গে আরেক শব্দের সম্পর্ক বোঝাতে কিছু শব্দাংশ যুক্ত হয়, সেগুলোকেই শব্দ বিভক্তি বলে। যেমন কে, রে, র, এর, এ, তে ইত্যাদি হলো শব্দ বিভক্তির প্রয়োগ। যেমন এখানে দেখো, তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাজারে গেছেন। ছেলে কে, এই যে ছেলের সঙ্গে একটা এক্সট্রা শব্দাংশ যুক্ত হয়েছে কে, এই কেটাকেই বলা হচ্ছে শব্দ বিভক্তি। তাহলে বিভক্তি হলো কে, রে, র, এর, এ, তে, এগুলো বাদ দিয়ে আরও অনেকগুলো বিভক্তি রয়েছে, তোমাদের বইয়ে শুধুমাত্র এগুলোই দিয়েছে। বাড়ির পিছনে বড় ভাইয়ের হাঁসের খামার। বাড়ির, এই যে বাড়ির সঙ্গে র শব্দটি যুক্ত হয়েছে তাহলে এটা একটা শব্দ বিভক্তি। পিছনে বড় ভাইয়ের হাঁসের খামার, এই যে ভাইয়ের এখানে আন্ডারলাইন করা রয়েছে, ভাই এর একটি শব্দ বিভক্তি। হাঁসের, এখানে হাঁসের সঙ্গে কি যুক্ত হয়েছে? এর শব্দাংশটি যুক্ত হয়েছে, তাহলে এর হলো আরেকটি শব্দ বিভক্তি। সিলেটে বৃষ্টি বেশি হয়, রাজশাহীতে কম হয়। এখানে শব্দ বিভক্তি তোমরা লক্ষ্য করো, সিলেট যোগ এ, তাহলে এখানকার শব্দ বিভক্তিটিও হলো এ। রাজশাহীতে, তাহলে এখানে রাজশাহীর সঙ্গে কি যুক্ত হয়েছে? তে শব্দটি যুক্ত হয়েছে, তাহলে আমরা এটাকেই বলতে পারি শব্দ বিভক্তি। এরপরে আসি ক্রিয়া বিভক্তি। যেসব বিভক্তি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে সেগুলোকেই ক্রিয়া বিভক্তি বলে। ক্রিয়া বিভক্তিগুলো ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশ করে। এ, এন, এসিলে ইত্যাদি হলো ক্রিয়া বিভক্তি। তাহলে যেসব বিভক্তি ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে সেগুলোকে ক্রিয়া বিভক্তি বলে। ক্রিয়া বিভক্তিগুলো ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশ করবে। এই ক্রিয়া বিভক্তিগুলো হতে পারে এ, এন, এসিলে। যেমন এখানে তোমরা লক্ষ্য করো, সে বই পড়ে, পর যোগ এ, তারপরেই না পরে শব্দটি আসবে, তাহলে এখানে যে এ শব্দাংশটি রয়েছে এই এ শব্দাংশটিকে বলা হচ্ছে ক্রিয়া বিভক্তি। পড়া কি একটা কাজ, যদি কোনো কাজ করা বোঝায় তাহলে এটাকে আমরা ক্রিয়া বলি। আর ক্রিয়ার সঙ্গে যেহেতু পড়া একটা কাজ আর এর সঙ্গে যেহেতু এ বিভক্তিটি যুক্ত হয়েছে তাই আমরা এটাকে বলতে পারছি ক্রিয়া বিভক্তি। তিনি বই পড়েন, এই যে পড়া একটি কাজ, পড়েন এন যুক্ত হয়েছে, পড়ার সঙ্গে একটা বিভক্তি যুক্ত হয়েছে এন, এটা শব্দ বিভক্তি যুক্ত হয়েছে, তাই আমরা এটাকে বলতে পারি ক্রিয়া বিভক্তি। তুমি বই পড়েছিলে,
এখানেও দেখো এসিলে যুক্ত হয়েছে, পড়ার সঙ্গে এসিলে যুক্ত হয়ে পড়েছিল হয়েছে, তাই এটাকেও আমরা ক্রিয়া বিভক্তি বলছি। এরপর 3 নম্বরের নির্দেশক। যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে সেগুলোকেই নির্দেশক বলে। মানে যেই লগ্নকগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে কোনো একটা নির্দিষ্ট পরিমাপ নির্দেশ করবে তাকেই আমরা নির্দেশক বলি। যেমন টি, টা, খানা, খানি, টুকু, জন ইত্যাদি হলো নির্দেশক। যেমন ধরো পুরাতন বাড়িটা ভেঙে পড়েছে, এটা একটা নির্দিষ্ট বাড়ির কথা বলা হচ্ছে যে ওই যে ওখানে যে পুরাতন বাড়িটা রয়েছে ওই বাড়িটা ভেঙে পড়েছে, তাহলে এখানে বাড়ির সঙ্গে তা যুক্ত হয়ে এখানে আমাদের নির্দেশক নির্দেশ করেছে। বাড়িটা, এখানে তা হলো একটা নির্দেশক। ঝড়ে পড়া আহত পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, এই যে এখানে টি শব্দাংশটি রয়েছে এর মাধ্যমেও কিন্তু নির্দেশক বোঝানো হচ্ছে। ব্যাপারখানা মন্দ নয়, এই যে খানা, টি, টা, খানা, খানি, জন এগুলোকে নির্দেশক বলা হয়। ব্যাপারখানা, এই ব্যাপারখানা মন্দ নয়। মুখখানি কেন ভার করে রেখেছো, মুখ যোগ খানি, এই যে খানি এক্সট্রা একটা শব্দাংশ, এটাকে নির্দেশক বলা হচ্ছে। লোকজন একসঙ্গে বসে গল্প করছে, এই যে জন শব্দাংশ, এই জন শব্দাংশটিকে নির্দেশক বলা হচ্ছে, এর মাধ্যমে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। বচন, যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে একাধিক সংখ্যা বোঝায় সেগুলোকেই বচন বলে। যেমন গুলো, রা, গণ, দের, সব, বৃন্দ ইত্যাদি হলো বচনের প্রয়োগ। বচন তখনই হবে যখন কোনো লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে একাধিক সংখ্যা বোঝাবে। যেমন একের অধিক যদি হয় তাহলেই সেটাকে আমরা বচন বলতে পারি। যেমন গুলো দিয়ে আমরা অনেকগুলো বোঝাতে পারি, গণ, দের, সব, বৃন্দ, রা এই শব্দাংশগুলোর মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস নির্দেশ করতে পারি, তাই এগুলোকে আমরা বচন বলবো। যেমন বইগুলো সরিয়ে রাখো, বইগুলো, এই যে গুলো দিয়ে অনেকগুলো বইকে নির্দেশ করছে, একটা বইকে কিন্তু নয়, বইগুলো মানে একের অধিক, সেটা 2টা হতে পারে বা 2-এর অধিক হতে পারে, কিন্তু একের বেশি হবেই। ছেলেরা বল খেলছে, এই যে রা, ছেলেরা, ছেলে যদি বলতো তাহলে একজন ছেলেকে আমরা বুঝতাম, যেহেতু এখানে রা যুক্ত হয়েছে তাই আমরা বুঝবো অনেকগুলো ছেলেকে বুঝিয়েছে, মানে এখানে বহু বচন করা হয়েছে। শিক্ষকগণ একজন একজন করে বক্তৃতা করছেন, শিক্ষক যোগ গণ, এই যে গণ এই শব্দাংশটা দিয়ে অনেকগুলো শিক্ষককে নির্দেশ করা হচ্ছে। শিক্ষকগণ একজন একজন করে বক্তৃতা করছেন। প্রধান অতিথি মেয়েদের হাতে বই তুলে দিলেন, যদি এখানে শুধু মেয়ে থাকতো তাহলে আমরা একজন মেয়েকে বলতাম, যেহেতু মেয়েদের বলেছে তাই এখানে আমরা অসংখ্য মেয়েকে নির্দেশ করছি। ভাই সব আগামীকাল বিকাল 3টায় জনসভা, এই যে ভাই সব একজন ভাইকে কিন্তু নির্দেশ করছে না, ভাই সব দিয়ে অসংখ্য ভাইকে নির্দেশ করছে। দর্শক বৃন্দ নাটকের শেষে করতালি দিলেন, এই যে বৃন্দ দিয়ে আমরা বহুবচন নির্দেশ করছি। এরপরে আসি বলক, যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের উপরে বাড়তি জোর তৈরি করে সেগুলোকেই বলক বলা হয়। তাহলে বলক কোনগুলো হবে, বলক দিয়ে শব্দটির একটু জোর তৈরি হবে। বহুল ব্যবহৃত বলক হলো ও এবং রসই। যেমন সে একটু আগে শরবত খেয়েছে, এখন কফিও খেতে চাচ্ছে, মানে এখানে বলা হচ্ছে যে সে একটু আগে শরবত খেয়েছে এখন আবার কফিও খেতে চাচ্ছে। এখানে কি করা হচ্ছে, জোর তৈরি করা হচ্ছে, একটা বাড়তি জোর তৈরি করা হচ্ছে, তাই আমরা এটাকে বলক বলতে পারি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখানে রসই দিয়ে এই যে জাতির মেরুদণ্ড যে শিক্ষা, এই কথাটাকে জোর করা হচ্ছে, জোর দাবি দেওয়া হচ্ছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি জাতিকে যদি তুমি ধ্বংস করতে চাও তাহলে তোমাকে আগে তার শিক্ষাটাকে ধ্বংস করতে হবে, শিক্ষিত জাতিকে কখনো কেউ ধ্বংস করতে পারে না, তাই শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখানে রসই দিয়ে এই শব্দটির জোর তৈরি করা হচ্ছে, আর তাই আমরা এটাকে বলক বলছি। যদি বলক হয় তাহলে ও এবং রসই এই শব্দাংশগুলো দিয়ে বাড়তি জোর তৈরি করা হবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা 4.1.2 শব্দের লগ্ন কিভাবে করবে তা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।